বিধানসভা নির্বাচনে ঠিক মুখে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে ফুরফুরা শরীফ। কারণ ফুরফুরা শরীফে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের যেতে দেখতাম ভোটের অঙ্ক মাথায় রেখে। এবার ফুরফুরা শরীফে প্রথমবার সরাসরি রাজনীতি। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিকী তিনি নতুন দল করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হিসেবে। একটা ফ্রন্টের কথাই তিনি ঘোষণা করেছেন, যাতে বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে, তাদের কথা মতো ধর্মনিরপেক্ষ দলকে সঙ্গে নিয়ে তারা এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন। আর এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল, একাধিক রাজনৈতিক দল, তাদের নজর আব্বাস উদ্দিন সিদ্দিকীর এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে। তারই মধ্যে মোহাম্মদ সেলিম তিনি বলেছেন যে গত এক সপ্তাহে নাকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ একাধিক রাজনৈতিক শিবিরের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। মিমের সঙ্গে যে ঘনিষ্ঠতা, যে সখ্য, মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি তাকে আমরা কিছুদিন আগেই আসতে দেখেছি ফুরফুরা শরীফে এই আব্বাস উদ্দিন সিদ্দিকী তার সঙ্গে বৈঠক করতে। সব মিলিয়ে কি হতে চলেছে আব্বাস উদ্দিনের ভোটের অঙ্ক? সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আব্বাস উদ্দিন সিদ্দিকী। আব্বাস সাহেব, মৌপি আপনাকে স্বাগত জানাচ্ছি জি24 ঘন্টায়। আব্বাস সাহেব, প্রথমে আপনার কাছে জানার চেষ্টা করব ইন্ডিয়ান ফ্রন্ট আপনি ছাড়া আর কোন কোন দল নিয়ে এই ফ্রন্ট? আব্বাস সাহেব, ঠিক ভোটের আগে এই ফ্রন্ট ঘোষণা কেন? অ্যাকচুয়ালি তার একটা রাজনীতির দলেরই নাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এটা একটা রাজনীতির দলেরই নাম। হঠাৎ ফুরফুরা শরীফে তো আমরা দেখেছি যে ভোটের কথা মাথায় রেখে ফুরফুরা শরীফের দ্বারস্থ হয় সমস্ত অনেক রাজনৈতিক নেতা নেত্রী, অনেক রাজনৈতিক দল। এবার আপনি ভোট চাইতে, অর্থাৎ ভোটের জন্য জনতার দরবারে, এই প্রথমবার ফুরফুরা শরীফ জনতার দরবারে ভোটের জন্য কেন? অ্যাকচুয়ালি ফুরফুরা শরীফ নয়, আমি ব্যক্তিগত পীরজাদা আব্বাস সিদ্দিকী। ফুরফুরা শরীফ এক মহান জায়গা। সেই ফুরফুরা শরীফের আমি একজন সদস্য, স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম। আমি মানুষের কাছে পিছিয়ে পড়া মানুষের অধিকার পাইয়ে দিবার জন্য এবং বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের কণ্ঠ হয়ে তাদের অধিকারকে পাইয়ে দিবার উদ্দেশ্যে মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে একটাবার নিজের সন্তান মনে করে, প্রিয় দেশবাসী মনে করে, ভাই মনে করে আমাকে একবার সুযোগ দেওয়া হোক। এই তাগিদটা কেন অনুভব করলেন আব্বাস সাহেব? কোন পরিপ্রেক্ষিতে, কোন রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে? দেখুন, আমার কোনো শখে এটা করিনি আমি, এটা আমাকে আসতে বাধ্য করেছে। কেন, দীর্ঘ ৭৪ বছর দেশ স্বাধীন হয়েছে। প্রায় সময় দেখি প্রত্যেকটা রাজনীতির দল আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন টোপ দিয়ে আমাদেরকে ব্যবহার করেছে। এখানে আমাদের বলতে মুসলিম, দলিত, আদিবাসী এবং হিন্দু সমাজের একটা ব্যাপক অংশ, যারা দীর্ঘ ৭৪ বছর পিছিয়ে আছে। না তাদের কাছে শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে, না অন্যের সুব্যবস্থা আছে, না থাকার ঘর আছে। তাই আমরা ভেবেছি যে এই মানুষগুলোর জন্য কিছু করতে হবে। কেউ করছে না বলেই আজ আমরা বাধ্য হয়ে এই ডিসিশন, এই চিন্তা নিতে আমরা বাধ্য হয়েছি। আব্বাস সাহেব, এখানে আমার আপনার কাছে প্রশ্ন, গত 10 বছর ধরে যে দল ক্ষমতায় রয়েছে এ রাজ্যে, আরো নির্দিষ্ট হলে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো সংখ্যালঘু থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষ যাদের কথা আপনি বলছেন, সবসময় তিনি দাবি করেছেন তাদের পাশে থেকেছেন। এবং আমরা যদি ভোটের হিসেবেও দেখি তাহলে আমরা দেখব যে সংখ্যালঘু ভোট তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছে। সংখ্যালঘু মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন। তাহলে কেন এই প্রয়োজনটা হচ্ছে? দেখুন, এখানে সংখ্যালঘু বলতে যদি মুসলমান বোঝান তাহলে ভুল হবে মনে হচ্ছে। সংখ্যালঘু বলতে আমি জানি মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, খ্রিস্টান। তো ৩৪ বছর বাম আমল যাবার পরে স্বাভাবিক মানুষ যখন নতুন একটা মুখ এসেছিল তখন তাদের উপরে মানুষ আস্থা করেছিল। এবং মমতা ব্যানার্জি অনেক ওয়াদা করেছিলেন, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান, 15% সংরক্ষণ এবং জঙ্গলমহলকে হাসাবেন, নানা রকম ওয়াদা কিছু করেছিলেন। এবং ওয়াকাফ স্টেটের পুনরুদ্ধার, এরকমভাবে জল জঙ্গলের অধিকার আমার আদিবাসী ভাইদের, সেগুলো বাস্তবায়ন হয়নি। তো সেই হিসাবে আমরা তো ভোটের সময় প্রায় মানুষ আমাদের কাছে আসে, আমরা বলে দিই
তাদের কথা যে দেখো, কিন্তু আজকে চিন্তা ভাবনা করে দেখছি ভোট নেওয়ার সময় শুধু এই ওয়াদা করা হয়, স্টেজে একটা কথা বলে আর ভেতরে আর এক কিছু হচ্ছে। তাই আমরা ভেবেছি যে দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষের একটা ফন্ড তৈরি করে আমরা নিজেদের অধিকারের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া, দেশের সংবিধান অনুযায়ী আমরা রাজনীতির প্ল্যাটফর্মে লড়াই করব। আব্বাস সাহেব, আপনাদের ভিশন পেপারে বলা হয়েছে যে সব ধর্মনিরপেক্ষ দলকে নিয়ে তৈরি হবে আপনাদের ফ্রন্ট। কোন কোন রাজনৈতিক দলকে এখন অবধি ফ্রন্টে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, বা কোন দিক থেকে আপনাদের তরফ, মানে আপনাদের উদ্দেশ্যে আহ্বান এসেছে? দেখুন, আমরা ছোট ছোট আদিবাসী, দলিত, মতুয়া সমাজের মানুষের সঙ্গে কথা বলেছি, অনেকটা এগিয়ে গেছে আমাদের কথা। আর সাথে সাথে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, যেটা সবাই দেখেছেন, যেটা সবাই মিলে চর্চা করছে, উনিও এসেছিলেন, উনিও ওনার রায়টা শুনিয়েছেন যে আমি আপনাদের ফ্রন্টে থাকতে চাই। সাথে সাথে বাম কংগ্রেস, তাদের সঙ্গেও আলোচনা চলছে, এবং মমতা ব্যানার্জি তিনিও লোক পাঠিয়েছিলেন, তেনার লোকের সঙ্গেও আলোচনা হয়েছে। কিন্তু আমাদের একটাই কথা, আমরা আর কারো দলদাস হয়েতে রাজি নয়, আমরা কারো দয়াতে বাঁচতে চাই না। আমরা আমার দেশের যে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, ওই অধিকারটা শর্ত সাপেক্ষ লিখিতভাবে যার সঙ্গে আমাদের কথা হবে, আমরা বৃহৎ স্বার্থে একটা বড় ফন্ড করতে পারি, মহাজোট করতে পারি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে, আপনি একটু আগেই বললেন। হ্যাঁ, লোক পাঠিয়েছিলেন, আপনারা আগ্রহী? পাঠিয়েছিলেন। আলোচনা চলছে। আমরা আমাদের শর্ত, আমাদের যে লক্ষ্য, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া মানুষকে বাঁচানো, মুসলিমদের ঘরে বৃহৎ অঙ্কের একটা হিন্দু গরিব ভাই পড়ে আছে, তাদেরকে বাঁচানো, সেই জায়গায় যদি আমরা শর্ত সাপেক্ষ লিখিত যদি ভাবি, দেখি যে হ্যাঁ এখানে গেলে আমরা আর ঠকবো না, তাহলে সেটা টেবিল আছে, টেবিল থেকে ফাইসাল্লা হওয়ার পর আপনাদের জানাবো। কারণ আপনারাই তো আমার প্রকৃত বন্ধু, আপনারা তো জনগণকে কথাটা প্রচার করবেন। অবশ্যই আপনাকে আমি একটু মোহাম্মদ সেলিম, সিপিআইএম নেতা, তার বক্তব্য শোনাবো। তিনি যেখানে বলেছেন যে আপনি যেমন একটু আগে বললেন যে বাম কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছে, মোহাম্মদ সেলিমও বলেছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ একাধিক রাজনৈতিক পক্ষের সঙ্গে তাদের আলোচনা হয়েছে, একাধিক সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়ের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। আমি একটু শোনাবো কি বললেন মোহাম্মদ সেলিম। দলগুলোর মধ্যে সমঝোতা হয়, তাহলে যদি কোনো দল তৈরি হয় তাহলে আমরা আসন সমঝোতা কথাবার্তা শুরু করতে চাই। তো দল ঘোষণা করেছে, তাদের কর্মসূচি আমরা দেখেছি, এবং তার ভিত্তিতে আমরা আলাপ আলোচনা করছি, এবং আমরা দেখতে হবে যে ওরা কতটা উৎসাহী, আর আমাদের দেখতে হবে আমরা কতটা অ্যাকোমোডেট করতে পারি, যা তাতে আমরা যেটা প্রথম থেকে ডাক দিয়েছিলাম সিপিআইএম, যে বামপন্থীদেরকে সংহত করে নিয়ে তার সঙ্গে যত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আছে ইনক্লুডিং কংগ্রেস, সবাইকে আমরা নেব। এমনকি সিপিআইএম বলেছিল শুধু দল নয়, ব্যক্তি গোষ্ঠী তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। শুধু আব্বাস সিদ্দিকী, যেটা ভাইজান বলে পীরজাদা, আব্বাস সিদ্দিকী নয়, শুধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নয়, এরকম ধর্মনিরপেক্ষ বামপন্থীদের সঙ্গে চলতে রাজি আছে এমন সমস্ত গণতান্ত্রিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি। আব্বাস সাহেবের কাছে আমি যাব। আব্বাস সাহেব, যদি এখন অবধি যার রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে যদি হয় বাম কংগ্রেস না হলে তৃণমূল কংগ্রেস, যে কোনো একটা পক্ষকেই তো আপনাদের বাঁচতে হবে, সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে সংখ্যালঘুদের জন্য, বা আপনি যাদের কথা বলছেন যে শুধুমাত্র সংখ্যালঘু মানে শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী মানুষ নন, তার পাশাপাশি যারা দলিত আছেন, মতুয়া রয়েছেন, পিছিয়ে পড়া মানুষ রয়েছেন, সবাইকে, এদের কাছের কারা? একদিকে বাম কংগ্রেস, একদিকে তৃণমূল কংগ্রেস, যদি আপনার সামনে অপশনই আসে তাহলে আপনি কোনটা বাছবেন? দেখুন, আমাকে যদি বলা হয়, আমি মনে করি প্রকৃত অর্থে এনারা কেউ এদের কাছের নয়। যদি এনারা কেউ কাছের হতেন তাহলে 34 বছর পরে তাহলে টিএমসিকে আনার কোনো প্রয়োজন ছিল না। আর টিএমসিও যদি কাছের হতো তাহলে আজকে আমাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি করতে হতো না। আর আমি একজন ধর্মগুরু ঘরের পরিবারের ছেলে হয়ে আমাকে রাজনীতির প্ল্যাটফর্মে ভাবতে হতো না। আপনি কিছুক্ষণ আগে আসাদুদ্দিন ওয়াইসির কথা বলছিলেন, মিম, যেহেতু মিম সম্পর্কে একাধিক দলের অভিযোগ রয়েছে যে মিম আসলে একটা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ল্যান্ট করা একটা রাজনৈতিক পক্ষ, যারা আসলে বিজেপির হয়ে কাজ করে, এরকম একটা অভিযোগ একাধিক দলের
তরফ থেকে রয়েছে, সেখানে দাঁড়িয়ে মিমের সঙ্গে যদি মিমের জন্য যদি দরজা খোলা রাখেন, তাহলে তো বাম কংগ্রেস বলুন বা তৃণমূল কংগ্রেস, তাদের অন বোর্ড নেওয়া, তাদের সঙ্গে নেওয়া সেটা কঠিন হয়ে যাবে। দেখুন, এগুলো এনারা যা বলছে এনাদের বলার স্বাধীনতা আছে, তবে কারো কথা শুনে তো আমি চলবো না। আমি যেটা বাস্তব সত্য সেটাকে দেখব, তারপরেও ভাববো। সবচেয়ে বড় কথা, টিএমসির কথা যদি বলেন, নন্দীগ্রামে মমতার অসহায় সময় আসাদ সাহেব সাথী হয়েছিল, তারপরে 10 বছর কংগ্রেসের সঙ্গে মিমের জোট ছিল। তাহলে এগুলো বললেই যে আমাকে তাদের কথা শুনতে হবে তেমনটা নয়। তবে আমি নিজেকে মনে করি বৃহৎ স্বার্থে মহাজোট করা দরকার, আমি রাজি আছি। তবে যদি কেউ ছোটোখাটো জিনিস দিয়ে নিজেদের মধ্যে মতনৈক্য তৈরি করে, তাহলে কারো ওপরে ভরসা করে চলতে হবে এ নিয়েতে আমি নামিনি। আমি আমার স্বয়ংসম্পূর্ণ হয়ে নেবেছি। অর্থাৎ মিম নিয়ে যদি বাম কংগ্রেস বলুন বা তৃণমূল বলুন কোনো রকম শর্ত দেয়, তাহলে সেই শর্ত আপনি গ্রাহ্য করবেন না, নাকি সেই শর্ত নিয়ে আপনি নমনীয় হলেও হতে পারেন? দেখুন, সবচেয়ে প্রথম কথা, মিমের ব্যাপারে আমি কি ভাববো এটা তো আমার স্বাধীনতা। আমি আদৌ তেনাকে ফন্ডে রাখবো কি রাখবো না এটাও তো আমার স্বাধীনতা। মিম আমার সঙ্গে থাকবে কি থাকবে না সেটাও মিমের স্বাধীনতা। বাম কংগ্রেস আমার সঙ্গে থাকবে কি থাকবেন তাদের স্বাধীনতা। মিম থাকলে থাকবে কি থাকবে না সেটাও তাদের স্বাধীনতা। কিন্তু আসাদউদ্দিন ওয়াইসি বসে বৃহৎ আসাদউদ্দিন ওয়াইসি যদি শুধু হায়দ্রাবাদ থেকে উড়ে আসেন ফুরফুরা শরীফে আপনার সঙ্গে বৈঠক করতে, সেটাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঘোষণার জাস্ট কয়েক সপ্তাহ আগে, তাহলে যে আগ্রহ তাদের তরফ থেকে রয়েছে এটা তো বলাই বাহুল্য। দেখুন, উনি যেটা বলেছিলেন যে আমি তো বাংলায় রাজনীতি করব, বাংলার কালচার বাংলার ইতিহাস পড়ে আমি যতটুকু দেখেছি, বাংলার বুকে একজন স্বাধীনতা সংগ্রামী মোজাদ্দেদ যুগ পুরুষ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আছে, তেনার মাজার দোয়া করা আমার নেওয়াটা জরুরি। তাই আমি এসেছিলাম। সাথে সাথে এই পরিবারেরই একজন ছেলে পিছিয়ে পড়া মানুষের কথা ভাবছে, তাই তেনার সঙ্গে সাক্ষাৎ, একটু রাজনীতির কথা আলোচনা, সেই উদ্দেশ্যে তিনি এসেছেন। তৃণমূল কংগ্রেস এবং তহা সিদ্দিকীর অভিযোগ যে আপনি আরএসএস এর টাকা নিয়ে মুসলিম ভোট ভাগ করতে নেমেছেন। আপনি অলরেডি এর জবাব দিয়েছেন, কিন্তু আপনার কি মনে হয় না যে আপনার অবস্থান আরও একটু স্পষ্ট হওয়া দরকার, বিশেষ করে মিম সুপ্রিমোর আশা নিয়ে যখন এই ধরনের রাজনৈতিক জল্পনা দানা বাঁধছে? দেখুন, টিএমসির মানুষরা কখনোই চাইবে না তারা যে নিরীহ মুসলমানগুলোকে বোকা বানিয়ে দীর্ঘ 10 বছর তাদের কোলেতে ফিরি ফিরি রেখে দিয়েছে, সেই মুসলমানগুলো আমার বক্তব্য শুনে তাদের কোল থেকে সরে যাক, সেটা কখনোই তারা চাইবে না। তাই তারা সর্বসময় চাইবে যে মুসলমানকে এমন একটা টোপ দাও যেটাকে মুসলমান ভয় করে। যেমন বিজেপি আরএসএস মুসলমানের কাছে একটা ভয়ঙ্কর জিনিস করে তোলা হয়েছে, তা সেই নামটা যখনই বলা হবে স্বাভাবিক ভাববে তাই নাকি আব্বাস সিদ্দিক আরএসএসের টাকায় চলছে, তাহলে কিছু গ্রাম্য মানুষ তারা ভুল বুঝে আমার থেকে সরবে। তবে আমি মনে করি দিদি যতটা মুসলমানকে বোকা মনে করছে, আমার মনে হয় তাদেরকে ভাবাটাই দিদির বোকা হচ্ছে, অতটা বোকা মুসলমান নয়। এই 10 বছরে সত্যি সত্যি কি মুসলিম সম্প্রদায়, মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে অনেক কিছু করেছে তা অস্বীকার করতে পারেন? অন্তত সরকার যে দাবিটা করে বা তৃণমূল কংগ্রেসের দাবিটা করে সেটা অস্বীকার করতে পারেন? দেখুন, সবচেয়ে বড় কথা, যেগুলো দিবেন বলে উনি ওয়াদা করে এসেছিলেন সেগুলো তো কিছু দেয় না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, যা সামান্য দিয়েছে অস্বীকার করছি না, কিন্তু তার থেকে বড় ক্ষতি করেছে মুসলিম সমাজের সঙ্গে হিন্দু ভাইদের একটা পার্থক্য, দূরত্ব তৈরি করে দিয়েছে। এই বাংলায় কোনোদিন হিন্দু মুসলমান ছিল না, আজকে সেই হিন্দু মুসলমানটা আমার বাংলার নেত্রী মমতা ব্যানার্জি করেছে। মাথায় ঘুমটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ একবার, ইনশাল্লাহ, মাসাল্লাহ, ইফতারে মাহফিলে যাওয়া, ঈদের নামাজে যাওয়া, দোয়া চাওয়া। আরে দোয়া চাওয়ার জন্য আমাদের মুফতি মৌলানা শায়েখ ইমাম আছে, আপনাকে চাইতে হবে না। আপনি নকরির কথা ভাবেন, শিক্ষার কথা ভাবেন, স্বাস্থ্যর কথা ভাবেন। 10,000 শিক্ষা প্রতিষ্ঠান অদা করেছেন, সেটা কি হলো বলেন? 15% সংরক্ষণ দেবেন বলে সেটা কি হলো বলেন? আপনি বলেছিলেন ফুরফুরায় রেল করে দেবো, সেটা কি হবে বলেন?
আপনি বলছেন ফুরফুরা শরীফ 75 কোটি টাকা দিয়েছি, এই যে একটা মিথ্যা প্রচার করছেন। বর্গেচিয়া এসে বললো ফুরফুরায় রেল করে দিচ্ছি, এটা একটা সারাসার মিথ্যা কথা। কোথায় ফুরফুরায় রেল হয়েছে? এই যে একটা শুধু বারবার মুসলিম তুষণ, এতে আমার হিন্দু ভাইয়েরা আমাদেরকে ভুল বুঝছে। আরে এর থেকে শুকিয়ে মরে যাব, দু ভাই গলায় গলায় মিলে থাকবো, অনেক আরামে ছিলাম আমরা। আব্বাস সাহেব, আপনি ঘোষণা করেছেন যে 2021-এর ভোটে 294টি আসনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়বে। আপনি এখনো সেই একই অবস্থানে কি অনড় রয়েছেন, অর্থাৎ 294টা আসনেই প্রার্থী দেবেন, নাকি নির্দিষ্টভাবে কিছু আসনে ফোকাস করে সেই অনুযায়ী রাজনীতির মাঠে নামবেন? অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্য আমার ছিল এটাই যে আমি তো নতুন পার্টি করছি। আপনারা প্রশ্ন যখন করছেন কটা জায়গায় প্রার্থী দেবে, দেখুন আমার যে বর্তমান যে কটা ছোট ছোট দলের সঙ্গে কথা হয়েছে, সেই জায়গায় একটা নির্দিষ্ট সিট যাবার মতো ক্ষমতা। তারপরে যদি একটা মহাজোট হয় তাহলে সেই জায়গায় তখন তো পুরো 294টাই হবে। এটাই আমার বলার উদ্দেশ্য ছিল যে 294 ধরেই চলুন। আব্বাস সাহেব, অনেক ধন্যবাদ। আব্বাস উদ্দিন সিদ্দিকী, পীরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিকী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সুপ্রিমো, আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আলোচনায় এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের রাজনীতি কোন দিকে বাঁক নিতে চলেছে। আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেন আব্বাস উদ্দিন সিদ্দিকী, যেখানে তিনি স্পষ্ট ইঙ্গিত দিলেন যে সমস্ত সম্ভাবনার দিকই খোলা। একদিকে যেমন মিমের জন্য দরজা খোলা, অন্যদিকে বাম কংগ্রেস, এমনকি তিনি দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কোন পথে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সত্যি 21-এর ভোটে কতটা প্রভাব ফেলতে পারে আদৌ, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক জাদ মাহমুদ, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ইমরান ওয়ালি, বিজেপির তরফ থেকে রয়েছেন তরুণ জ্যোতি তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন নির্বেদ রায়, রয়েছেন ইমাম সংগঠনের নেতা পীরজাদা খোবায়েব আমিন। আমি প্রথমে নির্বেদ বাবুর কাছে যাব। নির্বেদ বাবু, দুটো বক্তব্য আব্বাস উদ্দিন সিদ্দিকীর। একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কাছে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আরও একবার আব্বাস উদ্দিন সিদ্দিকী মুসলিম ধর্মাবলম্বী যারা, তাদের জন্য আপনাদের যে আন্তরিকতা সেটা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আরও এক ধাপে গিয়ে খুব সিরিয়াস অভিযোগ আনলেন যে আসলে নাকি বিভাজনের রাজনীতি সেটা আপনারাই করছেন। আসলে উনি একটা দল করেছেন, এই দলটা আস্তে আস্তে যদি বেড়ে ওঠে এবারের নির্বাচনের পরে তাহলে নিশ্চয়ই আমরা সবাই খুশি হব। বাট এখন এই মুহূর্তে ওনার দল নিয়ে আমার মনে হয় আমার বলার ঠিক সময় হয়নি। যখন এই গুরুত্বটা আসবে তখন নিশ্চিতভাবে সে নিয়ে কথা বলা যাবে। ইতিহাসের কিছু কথাবার্তা বলছিলেন উনি, যেগুলোর মধ্যে আমার মনে হলো না কোনো কনসেপশন আছে, আমার মনে হলো না। যেমন হিন্দু এবং মুসলমানের লড়াই, সে লড়াইয়ের ইতিহাসটা আমার মনে হয় বাংলার বুকে যেভাবে হয়েছে, নোয়াখালীর দাঙ্গা থেকে শুরু করে তার পরবর্তীকালে ভারতবর্ষের সমস্ত জায়গাকে কাঁপিয়ে দিয়ে যে দাঙ্গা হয়েছে, সে দাঙ্গা সম্পর্কে আমার মনে হয় ওনার পারসেপশনটা খুব ক্লিয়ার নয়। এনিওয়ে, উনি বলেছেন ওনার দলটা আস্তে আস্তে গড়ে উঠুক, তখন নিশ্চয়ই ভাববো, আলোচনা হবে, তখন নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসলে মিমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ আসবো নির্বেদ বাবু, তরুণ জ্যোতি তিওয়ারির কাছে জানতে চাইবো। তরুণ জ্যোতি তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, তহা সিদ্দিকী অভিযোগ করেছেন যে আরএসএস এর কাছ থেকে টাকা নিয়ে আব্বাস উদ্দিন সিদ্দিকী তিনি এইরকম একটা ফ্রন্ট তৈরি করেছেন এবং যার আসল লক্ষ্য হচ্ছে মিমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল, যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখছে, সেখানে ভোট কেটে বিজেপিকে সুবিধে করিয়ে দেওয়া। তরুণ, আচ্ছা মৌপিয়াদি, এই আব্বাস উদ্দিন সিদ্দিকী যদি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না খুলতেন তাহলে হয়তো এই সেকুলারিজমের মানেটা আমরা বুঝতাম না। আচ্ছা, উনি এক্ষুনি বলছেন না কি ওয়াদা করা,
উনি নিশ্চয়ই সেকুলার ফ্রন্ট করার পর বাংলা ভাষার মধ্যে আরবি ভাষার মিক্সটা উনি নিশ্চয়ই আটকাবেন। উনি নিশ্চয়ই এরকম বাংলা আবিষ্কার করবেন না যেখানে বলবে পরবের দিন মানে ফজরের নামাজ পড়ে বন্ধুর বাড়ি গিয়ে গোসল করে গোস্ত খাবো, বা উনি নিশ্চয়ই ইল্লিগাল মাদ্রাসাগুলোর বিরুদ্ধে লড়বেন। উনি নিশ্চয়ই বলবেন যখন ইমামদের ভাতা দেওয়া হবে সেগুলোতে না দেওয়া হয় তাহলে বলবেন, বা এই ধর্মীয় কারণে মুসলমান সমাজকে যে বিশেষ সুবিধা দেওয়া হয় সেগুলোর বিরুদ্ধে উনি কথা বলবেন। উনি এগুলো বিরুদ্ধে নিশ্চয়ই বলবেন। উনি নিশ্চয়ই বলবেন যে হিন্দু সেন্টিমেন্টে হার্ট করা যাবে না, তার জন্য এখানে যেটা ওনাদের ধর্মের মধ্যেও নেই যে গরু কাটা বা কোরবানি দেওয়া, যেটা সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট আছে, সে ওনার সেকুলারিজম করার জন্য আমি একটু চলে আসি জাদ মাহমুদের কাছে। জাদ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে একসময় যে সংখ্যালঘু ভোট যেটা বামেদের ওপর আস্থা রেখেছিল, কিন্তু প্রায় গত 12-13 বছর আগে থেকেই সেই সিনারিওটা সেটা চেঞ্জড হয়েছে এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ওপরেই মোরলেস আস্থা রাখছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সেখানে দাঁড়িয়ে আব্বাস উদ্দিন সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি সত্যিই কোনো তফাৎ তৈরি করতে পারবে? বাম কংগ্রেস ইতিমধ্যেই যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে, আলোচনার প্রস্তাব দিচ্ছে, ফিলার দিচ্ছে। মোহাম্মদ সেলিম তিনি সরাসরি প্রস্তাব দিচ্ছেন কোনো রকম রাগঢাক না করেই, কিন্তু সত্যি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কাছে টানতে পারবেন তারা? মৌপিয়া, এটাই তো হচ্ছে আজকের সবচেয়ে জ্বলন্ত প্রশ্ন। প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট শুধুমাত্র বামেদের সঙ্গে ছিল এমনটা নয়। আমরা জানি দীর্ঘদিন মুর্শিদাবাদ, মালদা যেটা হচ্ছে সেখানে কংগ্রেসের সঙ্গেও ছিল, এবং এরকমটা নয় যে পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু ভোট বা কোনো একটা সংখ্যালঘু ভোট ব্যাংক আছে যেটা একদিকে ভোট দেয়। তবে এটা ঠিক যে সংখ্যালঘুদের কাছে নিরাপত্তার প্রশ্নটা অত্যন্ত বড় প্রশ্ন, এবং সেই জায়গা থেকে এখানকার সংখ্যালঘুরা চিরকালই সেকুলার দলের সঙ্গেই থেকেছে। এখানে ধরুন সিদ্দিকুল্লাহ চৌধুরীও যখন জামাতে উলেমায়ে হিন্দ করেছেন তখনও তিনি সাকসেসফুল খুব একটা হননি, তৃণমূল হয়েছেন। তার ফলে এখানকার সংখ্যালঘুরা চিরকালই একটা সেকুলার দলের সঙ্গেই চিরকাল ছিল। আজকে দাঁড়িয়ে যে জন্যে আব্বাস উদ্দিন এত গুরুত্বপূর্ণ, আজকে এই প্রোগ্রামটা যেটা হচ্ছে তার কারণ হচ্ছে আব্বাস উদ্দিনের মিটিংয়ে, আব্বাস উদ্দিনের সভায় লোক হচ্ছে। আব্বাস উদ্দিনের নিজস্ব তার একটা ধর্মীয় পরিচয় আছে, সেজন্যে তিনি পপুলার। তার সঙ্গে তিনি আজকে যে রাজনীতিটার আমদানি করছেন, যে রাজনীতিটা নিয়ে এসছেন, এবং সেই রাজনীতিতে আপনি দেখুন, আমি ওনার বক্তব্যটা খুব মন দিয়ে শুনছিলাম, 3টে জিনিস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। 1 নম্বর, উনি বলছেন যে উনি রাজনীতিতে স্বেচ্ছায় আসেননি, উনি ফোর্সড হয়েছেন। কেন ফোর্সড হয়েছেন না, ভারতবর্ষের, এবং উনি সংখ্যালঘু বলতে কি ডিফাইন করছেন? সংখ্যালঘু মানে শুধুমাত্র মুসলমান নয়, সংখ্যালঘু মানে দলিত, সংখ্যালঘু মানে হিন্দু দরিদ্র মানুষ, সংখ্যালঘু মানে আদিবাসী, সংখ্যালঘু মানে খ্রিস্টান। এই যে একটা বৃহৎ সংখ্যালঘুর উনি একটা ডেফিনেশন আনছেন এবং এনে বলছেন আমি এদের ভয়েস রাখতে চাই এবং এদের জন্য যে করবে আমি সেই দলের সঙ্গে যাব। আমি এই জায়গাতেই আমি আসবো পীরজাদা খোবায়েব আমিন এবং ইমরান ওয়ালির কাছেও। ছোট্ট একটা বিরতি, তার আগে নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমি পীরজাদা খোবায়েব আমিনের কাছে যাব। পীরজাদা খোবায়েব আমিন, এই প্রথম ফুরফুরা শরীফে সরাসরি রাজনীতির প্রবেশ পীরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিকী, তিনি রাজনৈতিক দল তার সূচনা করেছেন। আপনাদের কি অবস্থান এই সম্পর্কে? দেখুন, রাজনীতি তিনি করছেন, তারা রাজনৈতিক দল তিনি ঘোষণা করেছেন বলছেন, কিন্তু রাজনৈতিক দলটার নাম কি? তিনি একটা ফ্রন্ট ঘোষণা করেছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কিন্তু রাজনৈতিক দলের নামটা কি তিনি স্পষ্ট করুক। কারণ একটা ফ্রন্ট রাজনৈতিক দল হতে পারে না, অনেকগুলো দল নিয়ে একটা ফ্রন্ট হয়। তাহলে ওনার রাজনৈতিক দলটার নাম কি? প্রথমত এটা আব্বাস উদ্দিন সিদ্দিকী বলছেন তার দলটারই নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ফ্রন্ট মানে দল হয় এটা তো আমার জানা নেই, কারণ আমি জানি অনেকগুলো দল নিয়ে একটা ফ্রন্ট হয়, কিন্তু উনি বলছেন এটা দল, আমার জানা নেই এমনটা। আমি কোনোদিন মানে পড়াশোনার মধ্য দিয়েও বা কোথাও আমি দেখিনি যে এরকম ফ্রন্ট মানে একটা দল হয় নির্দিষ্ট, অনেকগুলো দল নিয়ে ফ্রন্ট হয়। সেকেন্ড হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবাংলায় আমরা আসামের চিত্র দেখছি, উত্তরপ্রদেশের চিত্র দেখছি, আমরা সাথে সাথে ত্রিপুরার চিত্র দেখছি। আজকে যে পরিস্থিতি সংখ্যালঘু মানুষরা আছে পশ্চিমবাংলায় এই মুহূর্তে, তানাদের এই দল করাটা, এবং উনি যে দলটা নিয়ে ভাবছেন, উনি বারবার বলছেন, আমরা দেখেছি যে আমি 100, 120টা কি 140টা আমি সিট বার করব।
যদি ভালোভাবে ভোটটা হয়। আচ্ছা, উনি 140টা বিধানসভায় কখনো ঘুরেছেন? উনি তো শুধু একটা গ্রামে ঘুরছে। তারপরে ওনার ভোটটা, উনি বলছেন অনেকগুলো সংগঠন আমার সাথে আছে যারা দলিত, আদিবাসী, মতুয়া। আজ পর্যন্ত আমরা দেখেছি ধর্মসভায় উনি কিন্তু নারাই তকবির দিয়ে এই রাজনীতিটা করছেন, এবং ধর্মসভায় রাজনীতির কথা হচ্ছে। এবং আজকের দিনে উনি যদি নিজেই স্বচ্ছ রাজনীতি করবেন, তাহলে আজকের দিনে উনি রাজনীতির প্ল্যাটফর্মে না গিয়ে এখনও সেই ধর্মসভায় থাকার জন্য নিজে কোনো পদ না নিয়ে অন্য কাউকে পদ দিয়ে সেই ধর্মসভা থেকেও কিন্তু উনি সেই বার্তা দিতে চান বলেই আমার মনে হয়েছে যে উনি রাজনীতির ময়দানে নিজে ডিরেক্ট আসেননি। আমি ইমরান ওয়ালি, ডক্টর ইমরান ওয়ালির কাছে আসবো। ডক্টর ইমরান ওয়ালি, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে একটা ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু সেখানে এখনো অবধি ভোটের অঙ্ক নির্ধারিত হয় কোট আনকোট সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর নজর রেখে। এখানেও যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে আব্বাস উদ্দিন সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের নিজেদের দিকে টানতে চাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর যে তৎপরতা, এটা বলার অপেক্ষা রাখে না যে সবার নজরে ওই কোট আনকোট সংখ্যালঘু ভোট ব্যাংক। এই বিষয়টা আপনাকে কিভাবে ভাবায়? দেখো মৌপিয়া, তুমি খুব ভালো প্রশ্ন করেছো। আমিও ভাবছিলাম, আমি দেখছিলাম বিশেষজ্ঞরা কথা বলছিল, তো আমি একটা প্রফেশনাল হিসেবে আমার প্রশ্ন আসছিল যে এই সংখ্যালঘু কথাটা এখন বোধহয় উঠিয়ে দেওয়া উচিত, কারণ এই সংখ্যালঘুটা মানুষকে আরও উইক করে দেয়। আমরা এটা প্লুরালিস্টিক সোসাইটি, এটা একটা সেকুলার কান্ট্রি, এবং আমরা এখানে সবাই সমান, যে যার যোগ্যতায় ওঠে এবং উঠছে, এটা না যে উঠছে না, কিন্তু আরও হয়তো উঠতে হবে, এবং সেটার জন্যে গভর্নমেন্ট যথেষ্ট করছে এবং যথেষ্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু আমার কোন গভর্নমেন্টের কথা বলছেন আপনি? স্টেট গভর্নমেন্ট না সবাই সেন্ট্রাল? করছে এটা, সবাই, স্টেট গভর্নমেন্ট, তারপরে আপনার যেটা আপনার সেন্টারে আছে ওরাও করছে। ব্যাপারটা ওখানে না, ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এটাকে দুহাত তুলে নিতে হবে। এডুকেশনটা আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, এবং ঠিক মতন এডুকেশন ইন দ্য প্রপার ওয়ে, যেটা আমরা দেখছি আগের থেকে তো অনেক উঠেছে। কিন্তু আমার এই যে কেন সংখ্যালঘুটা কেন কথা হবে? আমি তো প্রথমে একটা ইন্ডিয়ান, তারপরে আমার প্রফেশন, তারপরে আমার যদি কোনো ধর্ম থাকে তাহলে সেটা। বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এইটাকে সবসময় যদি আপনাকে কেউ বোঝায় যে তুমি সংখ্যালঘু, এটা কিন্তু খুব ডিমোরালাইজিং। আমাদের ফ্যামিলিতে তো নানান রকম, আমাদের বাড়িতে নানা রকম আপনার ক্রস মিলছে, ক্রস কালচার, ক্রস রিলিজনের বিয়ে হয়েছে। আমরা তো কখনো এসব ডিসকাস করি না, আমরা তো সবাইকে রেসপেক্ট দিই। আমাদের মধ্যে তো কখনো এটা আপনি যখন এই কথাটা বলছেন, নির্বেদ বাবু তখন ঘাড় নাড়ছে। নির্বেদ বাবু, ব্যক্তিগতভাবে নিঃসন্দেহে আপনি এই বিষয়টার সঙ্গে একমত যদি ধরেও নেওয়া যায়, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনাদের বিরুদ্ধেও তো অভিযোগ ওঠে যে আপনাদের যাবতীয় যে আন্তরিকতা দেখানোর প্রয়াস, যেটাকে আপনাদের বিরোধীরা তারা কোট আনকোট তোষণ, অ্যাপিজমেন্ট ইত্যাদি বলে দেগে দিয়ে থাকে, সমস্তটাই হচ্ছে ভোট ব্যাংকের দিকে নজরে রেখে, অর্থাৎ সেই দোষে আপনারাও দুষ্ট। আপনাকে বলি, আমেরিকা হচ্ছে একটা দেশ, যে দেশটা তার অর্থনৈতিকভাবে সারা পৃথিবীকে শাসন করার জায়গায় আছে, তার কারণ অন্য। সেই দেশটায় যখন ভোট হয় তখন নিগ্রো ভোটের দিকে তাকিয়ে থাকে, তাদের সবার মাথার উপরে যারা থাকে তারা নিগ্রো ভোটটাকে কি করে পাওয়া যায় তার চেষ্টা করে। সুতরাং কে কোথায় কোন ভোটকে পাওয়ার চেষ্টা করছে তার উপরে মানুষকে এই জিনিস ভাবলে চলবে না। কারণ গান্ধীজি নিজে যখন নোয়াখালীর দাঙ্গা থেকে শুরু করে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখনই তিনি প্রার্থনা সভা করেছেন, তখন একদিকে কোরআন এবং আরেকদিকে গীতাকে বসিয়ে তিনি দুটোকে পাঠ করাতেন। তা আপনি কি মনে করেন যে গান্ধীজি আমার চেয়ে অনেক কম জানেন? তা তো নয়। ভারতবর্ষের যা চেহারা, সেই চেহারা অনুযায়ী উনি কাজটা করতেন। এবং তা সত্ত্বেও জিন্নাহ সাহেব যখন তার তত্ত্ব দিয়ে যখন পাকিস্তানকে দুভাগে ভাগ করলেন, সেটা তাও তিনি আটকাতে পারেননি। সুতরাং এই যে ব্যাপারটা, এটা প্রত্যেক দলই চেষ্টা করে যে দলগুলোকে সবাইকে একসঙ্গে কোনো সেন্টিমেন্টে সঙ্গে নেওয়া। ধর্মটা আমাদের এখানে ছিল পার্সোনাল, হয়ে গেল পিপলের জন্য, অর্থাৎ একটা মাস কালচার তৈরি হলো যেটা ধর্ম নিয়ে আলোচনা হবে। যেমন ধরুন, আমাদের উল্টো দিকে যারা আছেন তারা মাঝে মাঝে বলেন যে এই দেখো এই জায়গাটায় মমতা ব্যানার্জি অমুক করলেন, কি করলেন, ওখানে গিয়ে ওই রেড রোডে উনি বসে পড়লেন।
তো রেড রোডে যদি বসে পড়াটা তো অন্যায় হয়, সে কথা বলার অধিকারটা কার সবচেয়ে বেশি থাকে? তরুণ, যিনি কখনো ওই ধর্মের কোনো ব্যাপারে থাকেন আচ্ছা। না, কিন্তু বিজেপি যদি নির্ভেদার হয়ে বলে গেলে বলি। যে উনি রেড রোডে কিন্তু আজকে তো গিয়ে বসে আব্বাস পড়লেন, সিদ্দিকী, পীরজাদা তাহলে আব্বাস সিদ্দিকী মানুষ তো তিনিও সেটা নিয়ে অপোজ প্রশ্ন তুলে করবেই। দিলেন। অপোজ তো নির্বেদ বাবু করবেই। কিন্তু সেই প্রশ্নটা তো আজকে পীরজাদা আব্বাস সিদ্দিকীও তুলে দিলেন। ওই তো বললাম, তরুণ কিছু ওই বলতে তো চাই। তরুণ, বললাম যে ভারতবর্ষে গান্ধীজি মোবিয়াদি, নিজে না, যখন করেছেন মোবিয়াদি প্রথমে তখনও নির্বেদ বাবুকে থামতে এরা বলো না তখন একটু, জন্মাননি, কন্টিনিউয়াস বলেই চলেছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসটা তাই ছিল। আপনার প্রথমত বলা এই শুরু হোক, তোমাদের আমি এই থেমে টার্মটা যাব। না সংখ্যালঘু এটার থেকে বেরিয়ে আসার সময় এসেছে। পশ্চিমবঙ্গে 30% জনগণ যারা, তারা নিজেদেরকে কিভাবে সংখ্যালঘু বলে এবং তাদেরকে সংখ্যালঘু ট্রিট করে কিভাবে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়। তাহলে পশ্চিমবঙ্গের খ্রিশ্চানরা কি, পশ্চিমবঙ্গে শিখ সম্প্রদায় কি, পশ্চিমবঙ্গে তাহলে ইহুদি সম্প্রদায় যে কুজন আছে তারা কি, তারা সংখ্যালঘু না? 30% সংখ্যালঘু। আর এই 30% সংখ্যালঘু খালি অ্যাপিসই করে গেছেন। সত্যি কথা বলুন না, আজকে নির্বেদবাবু তো আছেন, যে সত্যিকারে মুসলিমদের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেনটা কি? হ্যাঁ, তোষণ করেছেন, ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছেন, তাদেরকে দুধ দেওয়া গরু বলেছেন, তাদের দিয়ে অসামাজিক কাজকর্ম করিয়েছেন, তাদেরকে যে যাবতীয় অন্যায় কাজ করেছেন তোষণটা কি করে তাদের জন্য করে করেছেন ভাই? কি? 100 কোটি টাকার হজ টাওয়ার হয়েছে তোষণটা কি করে মুসলমানদের করে? জন্য, কিন্তু তার মানে আপনারা আসলে এদের বের করে দেবেন। নির্বেদবাবু থামুন না একটু। আপনারা আসলে নির্বেদবাবু এদের থামুন বের না করে একটু। দেবেন, তাই তো? আপনি মাঝখানে বলা আরে শুরু করেন, কথাটা শেষ প্রমিস করুন, করছি পুরো উত্তরগুলো শোতে নিন। আপনি কথা বলতে পারবেন না। আরে উত্তরগুলো নিন, পুরো শোতে আরে আপনি বলতে পারবেন উত্তরগুলো না। নিন। পুরো আপনি আরে শুনে নিন উত্তরগুলো আগে, নিন না। আপনি আগে শুনে নিন, তারপর উত্তর দেবেন। আরে আপনি যদি বলুন না, মাঝখানে আমার ঢোকেন, আপত্তি আমি নেই। প্রমিস করছি আপনি আপনাকে, বলে যান, বলে বলার যান। জোর আমারও বেশি। না, না, আপনার আপনি দুটো বলে দাগ আছে যান। তো, আপনার দুটো দাগ আছে। আপনি আপনি কংগ্রেস, বলে কোনো যান। সময় তৃণমূল, আরে বলুন আমার না কিন্তু আপনি, একটাই আমার দাগ। আপত্তি নেই কিছু। আমার কিন্তু একটা দল থেকে বিলং করি, আমার কথাও একটা। বললাম তো, আমি আপনি একটা দল থেকে জানেনই বিলং না। করি, আমার কথাও আপনি একটা। একদম সুতরাং মাঝখানে কিচ্ছু ঢুকবেন জানেন না। না। এই আপনি জানেনই হিন্দুদের না। জন্য শুনুন, আবার আপনি আরম্ভ করছেন, জানেনই আপনি না। আবার এই আপনি যে আরম্ভ বললেন করছেন। না, কংগ্রেস, আগের দিন বসে তৃণমূল। আপনি শুনুন, গালাগালি এই করবেন কথাটা তৃণমূলকে, মিথ্যে পরের কথা। দিন তৃণমূল জয়েন জানেন করবেন, না তো আপনি। পরের দিন করলে জানেন না থামুন আপনি, মশাই, আপনার আপনাকে ক্রেডিবিলিটি পুরো জানেন পশ্চিমবঙ্গ না জানে, আপনি, আপনার আপনি পুরো যেটা ক্রেডিবিলিটি পুরো জানেন না পশ্চিমবঙ্গ কথা জানে বলবেন না। আপনি কি ধরনের আপনি মানুষ যেটা জানেন না, পুরো কোনো পশ্চিমবঙ্গ ব্যক্তিগত জানে। আক্রমণ নয়। না বলাটাই ভালো। পাঁচশো তরুণ, লাগাচ্ছেন কেন? নির্বেদ বাবু, আপনি কোনো রাগ ব্যক্তিগত করছেন কেন? আক্রমণ নয়, আপনি কি অত্যন্ত করে সিরিয়াস মাঝখানে একটা বিষয় নিয়ে আজকে ঢুকতে আলোচনা দিন। হচ্ছে। প্লিজ মাঝখানে সেই ঢুকতে ইস্যুতে নিষেধ ফোকাস করুন। করুন। একটা উনাকে মূর্খ লোককে সিরিয়াস, নিয়ে উনাকে এসে কথা মাঝখানে বলবেন। ঢুকতে প্লিজ নিষেধ করুন। কাউকে কোনো উনি ব্যক্তিগত যখন আক্রমণ বলছেন, নয়। চুপ থাকছি, আমার মাঝখানে দুজনের ঢুকতে কাছে নিষেধ দেখো, আমি করুন। আসবো দুজনের কাছে। আমার অনুরোধ, প্লিজ উনাকে এই মাঝখানে প্যানেলে যারা এসেছেন প্রত্যেকে আমাদের সম্মানীয় স্পিকার, কাউকে কেউ প্লিজ কোনো ব্যক্তিগত আক্রমণে যাবেন না। আমি জাদ মাহমুদের কাছে আবারও ফিরবো। জাদ, এই যাবতীয় যা কিছু অ্যাক্টিভিটি, সমস্ত কিছুই তো ফাইনালি ভোটের অঙ্ক মাথায় রেখে। গোপিয়া, গণতন্ত্রে তো ভোটের অঙ্ক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরাই বলি যে ইলেকশনের টাইম বুঝতে পারছি কখন, যখন রাস্তা তৈরি হচ্ছে। তার কারণ গণতন্ত্রের বেসিক ডাইনামিক্সটাই হচ্ছে যে যারা আমাদের ভোট চান, যারা আমাদের আস্থা চান, তারা আমাদের জন্য কাজ করবেন। এবং ভারতবর্ষে একটা বিষয় আছে যে ভারতবর্ষ বহু ভাষা, বহু জাতি এবং তাদের মধ্যে বহু শ্রেণী, কেউ এগিয়ে যাওয়া, কেউ পিছিয়ে পড়া, এবং ভারতবর্ষের সংবিধান একটা অত্যন্ত ভালো সংবিধান যেটা এই সমস্তটাকে এটা কি অস্বীকার করতে পারেন যে গত 10 বছর ধরে, ঠিকই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধীরা বিভিন্ন সময় অ্যাপিজমেন্টের অভিযোগ তুলেছে, আবার এটাও যে গত 10 বছরে অন্তত যদি ভোটের অঙ্কের নিরিখেও আমরা দেখি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, হ্যাঁ, এটা তো প্রমাণিত। না, এটা তো একেবারেই প্রমাণিত যে আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান 2011-তে তার প্রেক্ষাপটটা কি ছিল? নন্দীগ্রামের আন্দোলন। তার আগে সাচার কমিটি রিপোর্ট বেরিয়েছে 2006 নাগাদ। সেই সাচার কমিটির রিপোর্টে হঠাৎ করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের শারীরিক নিরাপত্তা আছে, যে নিরাপত্তাটা ভারতবর্ষের অন্য অনেক জায়গাতে নেই। তাদের পশ্চিমবঙ্গে শান্তি আছে, কিন্তু মুসলমানরা পশ্চিমবঙ্গে অন্তত সরকারি চাকরির নিরিখে, শিক্ষার নিরিখে অনেকটা পিছিয়ে পড়া, এবং সেইখান থেকে নন্দীগ্রামের আন্দোলন হচ্ছে এবং একটা বড় অংশের ভোট শিফট করে যাচ্ছে। তবুও বলছি যে 2011 সালে বাম এবং তৃণমূল এবং কংগ্রেসের জোটের মাঝখানে ভোটের ফারাকটা ছিল মাত্র 1 পয়েন্ট কত %। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নানান প্রকল্পের মাধ্যমে, এবং সেখানে একটা কথা আমি বারবার বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন পরিচয় ভিত্তিক রাজনীতি করেছেন।
লেপচাদের নিয়ে করেছেন, গোর্খাদের নিয়ে করেছেন, মুসলমানদের নিয়ে করেছেন, ওটা ওনার রাজনীতির একটা পার্ট, এটা উনি ওইভাবে নির্বেদ বাবু? রাজনীতিটা করেন। আমার মনে হয় না নির্বেদদা আমার সঙ্গে এখানে আপত্তি করবেন, কেন কি পরিচয় ভিত্তিক রাজনীতির এই আইডেন্টিটি বেসড পলিটিক্সটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে নির্বেদ বাবু? ইন্ট্রোডিউস করেছেন। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। বলুন না, উনি বলুন, সুন্দর বলছেন তো। এবং এবং মানে এবং আসলে এইবার এই প্রশ্নটা একটাই জায়গায়, সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস, কিছু কিছু মানে ধরুন একটা কমিউনিটির ভালো করতে গেলে, একটা কমিউনিটির জন্য উন্নয়ন করতে গেলে যেটা মৌলিক দাবি সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। আচ্ছা বলুন তো, কলকাতা শহরের যেগুলো হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা, সেইগুলো সবচেয়ে ঘিঞ্জি, সবচেয়ে নোংরা এলাকার মধ্যে কেন পড়ে? সেখানে একটা স্যানিটেশনের প্রবলেম আছে, বেসিক আরবান প্ল্যানিং এর প্রবলেম আছে। এই সব সমস্যাগুলোকে অ্যাড্রেস করা উচিত। তো আমি একটু পীরজাদা আমিনের কাছে যাব। পীরজাদা সাহেব, একটা কথা বলুন, যে কথাটা একটু আগে পীরজাদা আব্বাস সিদ্দিকী বলছিলেন যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা যখন সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে, তার কথা মতো সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে তারা যখন এমন কিছু অ্যাক্টিভিটি করছেন যেটা আসলে তিনি বলছেন, আমি একদম ভার্বটিম তাকে কোট করছি, যে কোথাও হিন্দু, তার কথা মতো কোট আনকোট হিন্দু ভাই তাদের মধ্যে একটা বিপরীত ক্রিয়ার সৃষ্টি করছে এবং তিনি কোট আনকোট অ্যাপিজমেন্ট করছেন, যেটার কারণে আসলে বিভাজনের পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি কি একমত এর সঙ্গে? দেখুন, আমি এখানে একমত নই। তার কারণ হচ্ছে যে গভর্নমেন্টে থাকে তার সব কিছুই করতে হয় সে সমস্ত ধর্মের মানুষের জন্যে। তাই বলে যে আজকে তিনি বলবেন যেটা বিভাজন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু মুসলিমদের দেখেছে বা বেশি কাজ করেছে, এটা নয়। আমরা জানি 2 টাকার চাল মুসলিমরাও পেয়েছে, হিন্দুরাও পেয়েছে, সাইকেল মুসলিমরাও পেয়েছে, হিন্দুরাও পেয়েছে। হ্যাঁ, তিনি সরকারি প্রোগ্রামে যে কোনো বা অনুষ্ঠানে তার যদি কেউ কোথায় নিমন্ত্রণ করা হয় তিনি যেতে পারেন এবং সেখানে সেই পরিবেশের সঙ্গে তিনি মিশে মানুষকে ভালোবাসেন এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের তিনি মান্যতা দেন বলেই তিনি কিন্তু সেই আচার ব্যবহার তার মধ্যে আমরা মনে হয় দেখতে পেয়েছি। এটার জন্য ভোটের বিভাজনের কোনো জায়গা তো নেই। আজকে বলতে পারবে যে মুসলিমরা 2 টাকার চাল পেয়েছে, হিন্দুরা পায়নি, বা খ্রিস্টানরা পায়নি, বা বৌদ্ধিস্টরা পায়নি, এটা তো নেই। প্রথমত ঐক্যশ্রী বলে যে প্রকল্পটা চালু হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য। দ্বিতীয়ত, একটা হজ টাওয়ার হতে পারে কলকাতার বুকে, গঙ্গাসাগরের সময় কিছু উন্নতি করা দরকার মনে করে না, বা হচ্ছে জয়দেব মেলাতে কেন্দুলিতে কোনো মানে তীর্থযাত্রী বা যাদের তাদের জন্য করার দরকার মনে করে না। দুর্গাপুজোর বিসর্জন পিছাতে পারে, মহরমের জন্য, দুটো একসাথে হতে পারে না। সেম ভাবে হচ্ছে সরস্বতী পুজো বন্ধ হতে পারে, নলহাটির 400 বছর বন্ধ হতে পারে, একের পর পুজোগুলো বন্ধ হতে পারে। গঙ্গাসাগরে লক্ষ লক্ষ টাকা সেখানে দেওয়া হচ্ছে, আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন না। ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্ট থাকার, সুপ্রিম কোর্ট এবং ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্টের পরেও এখানে গরু কাটা হয় প্রকাশ্যে, সেটা বন্ধ হয় না কেন? প্লিজ, আমি নির্বেদ বাবুর কাছে আসবো। নির্বেদ বাবু, আসবো প্লিজ। নির্বেদ বাবু, এই সরকারটা কি 30% সরকার? নির্বেদ বাবু, প্রথম কথা হচ্ছে গরু কাটার ব্যাপারে ওরা জানেনই না যে গরু কাটাটা ভারতবর্ষে হিন্দুদের মধ্যেই চালু ছিল। আমরা এই বিষয়টাকে প্লিজ, এই বিষয়ের বাইরে নিয়ে গিয়ে আজকে আলোচনা করি প্লিজ। হাইকোর্ট জানি এটা না না, দাঁড়ান 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 হাইকোর্ট জানি, দাঁড়ান 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 দাঁড়ান, পরিষ্কার ভাবে বলা দরকার। হাইকোর্টের জাজমেন্ট আপনি জানেন? বিষয়টাকে প্লিজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভোটের অঙ্ক এবং সংখ্যালঘু ভোটকে মাথায় রেখে একদিকে বাম কংগ্রেস, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তৎপরতা, এই আঙ্গিকে আনুন প্লিজ। ভারতবর্ষে ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্টে কিছু যায় আসে না। ভারতবর্ষে নির্বেদ বাবু, আমার যেটা হবে ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্টে কিচ্ছু এসে যায় না। আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, আমরা আজকে আলোচনা করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সূচনাকে কেন্দ্র করে এই মুহূর্তে বঙ্গ রাজনীতির ভোট অঙ্ক নিয়ে। নির্বেদ বাবু, তরুণ সরকার 70% কথা আপনারা মানেন না। ভারতবর্ষে হিন্দুদের সেন্টিমেন্টের কোনো দাম আমার নেই নাম আপনাদের করে কাছে। বলুন না, আপনারা 30% সরকার। আপনি আমার নাম করে বলবেন তো আমাকে জেল দেবে তো? আপনারা জেল দেবেন তো আমাকে? বলুন না, বলুন। আমি বলেছি যে ভারতবর্ষে আপনারা হাইকোর্টের জাজমেন্ট মানেন না। আরে জানে না যে 30% পাত্তা দেন না। কখনো আসেইনি। হাইকোর্টের হিন্দুদের সেন্টিমেন্টের আপনার কাছে কোনো দাম নেই। আসেইনি।
আমি ইমরান ওয়ালির কাছে যাই। ডক্টর ইমরান ওয়ালি, আপনার একজন সাধারণভাবে একজন শিক্ষিত, রুচিশীল, সংবেদনশীল মানুষ হিসেবে আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো এই তাদের যে মোডাস অপারেন্ডিটা, সেটার মধ্যে আপনি কতটা ভোট ব্যাংক পলিটিক্স দেখতে চান, কতটা অ্যাপিজমেন্ট দেখতে পারেন, কতটা অ্যাপিজমেন্ট দেখতে পারেন, নাকি আসলে একটা ভীষণ ইনক্লুসিভ ওয়েতে একটা উন্নয়নের চেষ্টা এবং সেটা সমস্ত সংখ্যাগুরু সংখ্যালঘু সবাইকে নিয়ে তার একটা প্রয়াস দেখতে পান? খুব ভালো প্রশ্ন মুপি, আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম। দেখো, আমি ডাক্তার হিসেবে বলবো, একটা ডেইলি আমার যে এক্সপিরিয়েন্স সেটা ভেবে বলবো যে আমার কাছে সব স্তরের লোক থাকে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, কিন্তু এইটুকু আমি বলতে পারি ইন জেনারেল কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে এই স্টেটে। রাস্তাঘাট হয়েছে, যে পেশেন্টরা আমার ভাঙড় থেকে আসে কি যে পেশেন্ট মিনাখা থেকে আসে তারা বলে, এবং এটা ইরেসপেক্টিভ অফ এনি রিলিজন, এবং এটা এই গভর্নমেন্ট কিন্তু অনেক করেছে, অনেক ডেভেলপমেন্ট করেছে, এটাতে বলার কোনো, এটা আমি বলছি না, এটা ওরা বলে। জল পেয়েছে, তারপরে রাস্তাঘাট হয়েছে, ছোটো ছোটো যে মিউনিসিপ্যাল যে তোমার এই ক্লিনিকগুলো গভর্নমেন্টের, সেগুলো অনেক ডেভেলপড হয়েছে। তো সেইটাতে কোনো ইয়ে নেই, এটা তো কোনো পলিটিক্যাল, এটা বেনিফিট করবে সবার জন্যে, এটা শুধু আমার কিংবা অন্য কারোর না, আমার পরেও তো অন্যরাও আসবে, তাদেরও বেনিফিট হবে। কিন্তু এর মধ্যে এত যে পলিটিক্সটা আসে সেটাই আমার খুব বেদনাদায়ক লাগে। কেন, মানুষ কি চায়? মানুষ চায় একটা ঘর, একটা কাজ, এবং যাতে কিছু খেতে পারে, এবং শান্তি, এবং সন্ত্রাস না। এটাই কিন্তু বেসিক মানুষ চায়, এবং বেসিক মানুষ কিন্তু খুব সিম্পল, ওরা কিন্তু খুব একটা ওদের মধ্যে এক্সপেকটেশন হাই না, এটা ওরা খুব সিম্পলই। কিন্তু প্রবলেমটা হয়ে যায় যখন এত ইয়ে করে মাইন্ডটাকে ডাইভার্ট করা হয়, তখনই তো এই প্রবলেমটা হয়। আমি যে পেশেন্টরা আমাদের যে ফিডব্যাকটা দেয়, এবং সেটা ওরা নিজেরাই বলে যে এখন ওরা অনেক বেটার আছে, কিন্তু এই জিনিসটা তো সবাইকে করতে হবে, সবার সঙ্গে। এটা আমাদের একটা ইনক্লুসিভ সোসাইটি। আমরা দেখেছি মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, তিনি এসে আব্বাসউদ্দিন সিদ্দিকীর সঙ্গে বৈঠক করে গেছেন, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার সূচনা হওয়ার জাস্ট কয়েকদিন আগে। তারপর বাম কংগ্রেসের তরফ থেকে তাদের সঙ্গে আলোচনার একটা উদ্যোগ, এবং যেটা মোহাম্মদ সেলিম কোনো রকম রাগঢাক না করে বলে দিলেন যে আলোচনা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে, যেখানে দাঁড়িয়ে একটা অভিযোগ রয়েছে মিমের বিরুদ্ধে যে মিম নাকি বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় ভোট কেটে বিজেপিকে সুবিধে করে দেওয়ার একটা চেষ্টা করে। সেখানে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত বলুন বা প্রয়াস বলুন, সেটা কি খুব ওয়াইজ? এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি আপনার দর্শকদের কাছে একটা প্রশ্ন রাখি। আপনারা এখানে একজন ধর্মগুরু আব্বাস সিদ্দিকীর বক্তব্য শুনলেন, এবং একজন রাজনীতিবিদ ওই মিস্টার তিওয়ারির বক্তব্য শুনলেন। আপনারা ডিসাইড করুন কার বক্তব্যটা বেশি কমিউনাল। আমি এখানে বসে বুঝতে পারছি যে মিস্টার তিওয়ারির বক্তব্য প্রথম থেকেই হচ্ছে কমিউনাল, অন্তত উনি ধর্মগুরু হয়েও অন্তত বক্তব্যে হচ্ছে কমিউনালিজমটা আনছেন না। দ্বিতীয় প্রশ্ন, অফকোর্স AIMIM মহারাষ্ট্রে, বিহারে, যেখানে যেখানে সে ভোটে ভালো ফল করেছে, দেখা যাচ্ছে যারা সেকুলার পার্টি, যারা বিজেপি বিরোধী পার্টি, তাদের ভোটটা সে নিয়েছে। যেমন ধরুন কংগ্রেস এবং RJD অ্যালায়েন্স বিহারে একটু এফেক্টেড হলো, সেম মহারাষ্ট্রে হয়েছে। এবং এইখানে দাঁড়িয়ে একটা যেটা বক্তব্য এসছে যে AIMIM বিজেপির বি টিম হয়ে কাজ করে। হিন্দু বিরোধী হওয়া সেকুলার হওয়া? হিন্দু বিরোধী হওয়া মোটেও সেকুলার না, কারো বিরোধিতা না করাটাই সেকুলার ভারতবর্ষের। আপনি আইনের ছাত্র যদি হন তাহলে আইনটা জানুন। ইন্ডিয়ান সেকুলারিজমের তিনটে ধারণা আছে: সর্বধর্ম সমভাব, ইকুয়াল ডিসটেন্স ফ্রম অল রিলিজিয়ন। আব্বাস সিদ্দিকীর কথাগুলো শুনেছেন? আব্বাস সিদ্দিকীর কথাগুলো সভা করে আপনি ডায়লগগুলো উনি বলেন, আপনি গ্রাম বাংলায় মানুষ কিভাবে কথা বলে জানেন? আপনি মিস্টার তিওয়ারি প্রথমেই যেটা দিয়ে শুরু করলেন, বাংলা ভাষার কতগুলো ডায়ালেক্ট আছে, উত্তরবঙ্গের বাংলা ভাষা আর দক্ষিণবঙ্গের বাংলা ভাষা কলকাতার বাইরে গিয়ে জানেন আপনি? আপনারা খালি এসে হচ্ছে যে কোনো বিষয়কে কমিউনালাইজ করবেন। আপনাদের মতো শিক্ষিত লোকেরা আছে বলে, আপনাদের মতো লিডাররা আছে বলে আজকে ধর্মগুরুদের রাজনীতি করতে হয়। ভাষাকে কমলাইজ আপনারা করেন, বারবার আপনারাই করেন, প্রথম থেকে আপনারাই করে যান। এর জন্যই তো বিজেপি হচ্ছে এখন সেকুলারিজমের পার্ট দেবে বিজেপি। এসআর বোম্মাইয়ের জাজমেন্ট জানেন? উকিল তো ধর্মকে রাজনীতিতে ব্যবহার করলে সেই সরকারকে বরখাস্ত করা যায়। এসআর বোম্মাইয়ের জাজমেন্ট
আপনি তো দুধ দেওয়া উকিল গরু মানুষ। কে বলেছিল? কি পড়ছেন দুধ আপনি? দেওয়া গরু বলে তাদেরকে ব্যবহার কে করে? মমতা বন্দ্যোপাধ্যায় করে? রাজনীতি ভুল হলে আপনি বলো, আপনিও দুধ কি দেওয়া সেইটাই গরু বলে জিনিস করবেন? মুসলমান সম্প্রদায়কে ব্যবহার কারা আপনিও করে? সেইটাই করবেন। কারা করে? একটা আপনি বলছেন না, কারা মমতা করে? বন্দ্যোপাধ্যায় কমিউনাল পলিটিক্স করে, কারা ধরে করে নিলাম এবং আপনি কেন ঠিক করে? বলছেন। নির্ভীক বাবু, আপনি আমি- বলছেন কেন পাল্টা করে? হচ্ছে আমি হিন্দু এই কমিউনালিজম কেন করে? করব, নাকি আপনি বলবেন 30% আমি সেকুলারিজম সরকার কেন করব? নিউট্রাল কেন হয় না সরকার? আসবো, নির্ভীক বাবু। বিজেপি কোনো প্রকল্প যখন নির্ভীক আনে, বাবু, প্রকল্প উত্তর তো দেবো, এইভাবে নির্ভীক আনে না, বাবু। যেটা নির্ভীক মুসলমানদের বাবু। জন্য হিন্দুদের জন্য। কথা বলতে পারছি না, কথা তো বলা যাচ্ছে না গো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা হলো যে একেবারে কমিউনাল এলিমেন্টের সঙ্গে উল্টো দিকে বক্তৃতা করা কঠিন। কারণ হচ্ছে একেবারে টোটাল কমিউনাল লোক যদি হয় তাহলে সে ওইটাকেই জীবনের শেষ ধ্যান জ্ঞান ধরে নেবে। তার সঙ্গে কোনো সেন্সেবল র্যাশনাল কথা বলা খুব মুশকিল। একটু আগে আমি দেখছিলাম উনি চেষ্টা করছেন, আমার মনে হয় না এই চেষ্টাটা খুব লাভ হবে। মানুষ জানে, আমার নির্দিষ্ট তারা প্রশ্ন একদম আপনার কাছে, raw একদিকে আপনারা communal বলছেন element। একদিকে এবং আপনারা বলছেন তারা মিম একটু- সম্পর্কে আপনারা সতর্ক করছেন, মিম নিয়ে আপনারা যথেষ্ট উষ্মা প্রকাশ করছেন, আবার সেই মিম প্রধান যার সঙ্গে এসে দেখা করছে তাদের সঙ্গে আলোচনার ব্যাপারে উদ্যোগী হচ্ছেন, অন্তত তাদের আব্বাস উদ্দিন সিদ্দিকীর দাবি মতো। এই দুটোর মধ্যে কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে না? মোপেদি এটাই ডাবল ফেস, এটাই তৃণমূল, এটাই তৃণমূল। এরা সাম্প্রদায়িক রাজনীতি নির্ভীক করবে বাবু। কিন্তু বলবে আমরা করি না, এটাই তৃণমূল। উত্তর নিয়ে নির্বেদ বাবুর কাছ থেকে। নির্বেদ বাবু, আচ্ছা, এইবার আমাকে শেষ করতে হবে খুব দ্রুত। আব্বাস উদ্দিন বলেছেন একটা কথা, দাঁড়ান, এই কথাটার অর্থটা কে বলল যে তৃণমূল গিয়ে বলেছে ওর সঙ্গে ভোট ভাগ করবে। ওই অঞ্চলে বহু মানুষ থাকেন যারা বিভিন্ন ধর্মের মানুষ, যাদের মধ্যে কেউ তৃণমূল, কেউ বিজেপি করে না, আই এম সরি, কিন্তু অন্যান্য দল তারা করে, তারা কেউ যেতেই পারেন, তার সঙ্গে ওনার আলোচনা হতেই পারে। দ্যাট ডাজন্ট মিন যে তৃণমূল পাঠিয়ে তাকে বলেছে মানে তৃণমূল কোনোভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে যাবে না তো? অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে কোনো রকম কোনো সমঝোতায় যাবে না তো? কমিউনাল এলিমেন্ট, ফুরফুরা শরীফকে ফুরফুরা শরীফের মতো ধর্মীয় সাম্প্রদায়িকতা এতদিন ধরে এই লড়াইটাই খালি আগামী দিনের রাজনীতির মাঠে লড়াই। আমাদের এটা সময় চলবে। একদম এবং শেষের সামনেই বিধানসভা নির্বাচন, এবং এই রাজ্যের যে সংখ্যালঘু ভোট, সেই ভোটের দিকে যে অনেক রকম অঙ্ক তা নির্ভর করছে সে কথা বলাই বাহুল্য। আর তার ঠিক সেই নির্বাচনের মুখে দাঁড়িয়ে যে নির্বাচনে সংখ্যালঘু ভোট অত্যন্ত বড় ফ্যাক্টর হতে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল, সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার এই প্রতিষ্ঠা পীরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিকীর হাত ধরে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সমঝোতার বা আলোচনার জন্য বিভিন্ন তরফে উদ্যোগ, সেগুলো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সেদিকে আমাদের নজর থাকবে কোন দিকে যায় আব্বাস উদ্দিনের ভোটের অঙ্ক। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।